দর্শক, দেখে নিলাম আজকের আবর্তনটি। এখন চলে যাচ্ছি অতিথি পর্বে। আমাদের আজকের অতিথি ব্যারিস্টার নাজির আহমেদ। তিনি আমাদের এই লন্ডনেরই আইনজীবী, কিন্তু বর্তমানে এই মুহূর্তে তিনি বাংলাদেশে অবস্থান করায় আমাদের সাথে তিনি ঢাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি ভালো আছি। আমাদের এই অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা আসলেই আনন্দিত এবং আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ ডাকার জন্য। যে প্রথমে জানতে চাচ্ছি যে প্রবাসী বাংলাদেশিদের পক্ষে সরকারকে যে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, একে আপনি কিভাবে দেখছেন? না, আমি এটাকে পজিটিভলি দেখি। আসলে দেখেন, সব দিক দিয়ে এবং সব মহল থেকে চাপ যাওয়া দরকার, এবং আমার মনে হয় যে হলিস্টিক কোঅর্ডিনেটেড এফোর্ট বা চাপ যাওয়া দরকার। তখন কোনো শৈথিল্যতা দেখানো হবে না। আমি মনে করি আইনি নোটিশটা রাইট স্টেপ ইন দ্য রাইট ডাইরেকশন, এবং আমি মনে করি যে যদি তারা এই প্রশ্ন উত্থাপিত যেগুলো হয়েছে ওইটার যদি সঠিকভাবে উত্তর দিতে না পারেন, তাহলে তো তারা হয়তো কোর্টে যাবে নাকি। তবে এইটাও ঠিক যে আইনি পদক্ষেপ নিয়ে অনেক সময় সবকিছু সমাধান করা যায় না। এজন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সদিচ্ছার দরকার, কমিটমেন্টের দরকার, চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো সাহসের দরকার। কারণ 90 দশকে এইভাবে একটা মামলা হয়েছিল হাইকোর্টে। তখনকার বিচারপতি রায় দিয়েছিলেন প্রবাসীদের ভোটের ব্যাপারে পক্ষে রায় দিয়েছিলেন, এবং তার আইনজীবী ছিলেন বাংলাদেশের প্রথিতযশা আইনজীবী ডক্টর কামাল হোসেন। তো ওই বিচারপতি মহোদয় পক্ষে রায় দিলেন প্রবাসীদের। উনি এরপরে এলিভেটেড হয়ে বা প্রমোশন হয়ে তার সুপ্রিম কোর্টে অ্যাপিল বিভাগে নেওয়া হলো। এরপরে তাকে চিফ জাস্টিস পর্যন্ত বানানো হলো। এরপরে তিনি রিটায়ারমেন্টে গেলেন। এরপরে দুনিয়া থেকে চলে গেলেন। কিন্তু তার ওই যে হাইকোর্টের দেয়া রায়টা আজ পর্যন্ত বাস্তবায়ন করা হয় নাই। তো যেটা বলছিলাম যে আইনি পদক্ষেপ অবশ্যই নিতে হবে, দিস ইজ এ পজিটিভ স্টেপ। তবে শুধুমাত্র আইনি পদক্ষেপের মাধ্যমে অনেক সময় ডিউ শেয়ার অথবা সঠিক যেটা আমাদের ন্যায্য দাবি অনেক সময় আদায় করা সম্ভব নাও হতে পারে। এজন্য আইনি পদক্ষেপ অবশ্যই নিতে হবে। তার পাশাপাশি নো স্টোন শুড বি লেফট আনটার্ন। জি, প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকারের জন্য দীর্ঘদিন ধরেই কিন্তু লড়াই করে যাচ্ছেন। সেই ইতিহাসটা সম্পর্কে একটু যদি বলতেন। ঠিকই বলেছেন। দেখেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে কমিউনিটি নেতৃবৃন্দ সোচ্চার ছিলেন, এখনো আছেন। 54 বছর হয়ে গেছে প্রবাসীরা ভোটাধিকারের জন্য আন্দোলন করছেন। বিলেত প্রবাসীদের স্বাধীনতা যুদ্ধে বা মুক্তিযুদ্ধে কি পরিমাণ ভূমিকা ছিল আপনি চিন্তাই করতে পারবেন না। স্বাধীনতার পর যখন সরকারি কোষাগারে কোনো অর্থ বা পয়সা ছিল না, তখনও £500,000 মতো অর্থ বরাদ্দ করেছেন যুক্তরাজ্য প্রবাসীরা। ইভেন যুদ্ধের সময় তারা পয়সা পাঠিয়ে অস্ত্র কেনার সেই ব্যবস্থা করেছেন। এতটুকু ভূমিকা থাকার পরেও স্বাধীন বাংলাদেশে আমরা চেয়েছিলাম যে আমাদের একেবারে মিনিমাম কনস্টিটিউশনাল বা নাগরিক অধিকারটুকু থাকবে। 54 বছরে অনেক সরকার ক্ষমতায় আসছেন, আবার বিদায় হয়েছেন। কেউ স্বাভাবিকভাবে বিদায় হয়েছেন, কেউ জনতার তুফের মুখে পড়ে বা আন্দোলনের মুখে পড়ে বা বিপ্লব বা গণঅভ্যুত্থানের মুখে পড়ে ক্ষমতা ছাড়তে হয়েছে। কিন্তু আজ পর্যন্ত প্রবাসীদের ন্যায্য অধিকার ওইটা তারা বাস্তবায়ন করে যান নাই। শুধুমাত্র নির্বাচন আসলে কিছুদিন আগ থেকে প্রবাসীদেরকে এইটা দিয়ে মূলা ঝুলানো হয়ে থাকে। কিন্তু আমাদের কমিউনিটি নেতৃবৃন্দ অনেকে হয়তো পরলোক গমন করেছেন, অনেকে এখনো বৃদ্ধ অবস্থায় আন্দোলন করে যাচ্ছেন। আমরা অনেক সময় সোচ্চার আছি, এবং তারা মিটিং করেছেন, মিছিল করেছেন, হাই কমিশনে বন্ধন করেছেন, স্মারকলিপি দিয়েছেন, এবং সেমিনার করেছেন, সিম্পোজিয়াম করেছেন, টিভিতে টক শো হয়েছে, ধারাবাহিক রিপোর্ট হয়েছে, অনেক কিছু করেছেন। আন্দোলন বলতে যেগুলো বোঝায়, প্রবাসীরা সব সময় সোচ্চার ছিলেন তাদের এই ডেমোক্রেটিক, কনস্টিটিউশনাল এবং ফান্ডামেন্টাল রাইটস এর ব্যাপারে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে গত 54 বছরের রাজনৈতিক সরকারগুলা এই দিকে ভালো করে কর্ণপাত করেন নাই। অর্থাৎ এই অধিকারটা বাস্তবায়নের জন্য তারা আসলেও কোনো সঠিক সিদ্ধান্ত বা সঠিক
তৎপরতা তাদের লক্ষ্য করা যায় নাই। ভেরি আনফরচুনেট। এজন্য প্রবাসীরা আন্দোলন করেছেন, অনেক করেছেন, এবং প্রবাসীরা শুধু আন্দোলন নয়, দেশ থেকে যারা কর্তা ব্যক্তিরা প্রবাসে গেছেন তাদেরকে একবারে আতিথেয়তা বলেন বা জামায়াদর বলেন, কি না করেছেন। কিন্তু তার বিনিময়ে প্রবাসীরা তাদের ন্যায্য অধিকারটুকু এখন পর্যন্ত পান নাই। অথচ ভোট দেওয়া নাগরিকের একটা মিনিমাম মিনিমাম দায়িত্ব, নাগরিক কর্তব্য। বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন বলা চলে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। তা তো যদি রেমিটেন্স জি, বন্ধ হয়ে অবশ্যই। যেত 5ই অগাস্টের পর, গভর্নমেন্ট স্থবির হয়ে যেত। ইভেন পতিত সরকার পতনের 1 মাস আগ থেকে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে দিয়েছিলেন, যার কারণে তাদের ক্ষমতার ভিত নড়বড়ে হয়েছিল। ইভেন 5 তারিখের পরেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ উপদেষ্টা বলেছেন যে প্রবাসীদের রেমিটেন্সের উপর ভিত্তি করে রিজার্ভে টাচ না করে ঋণের ইনস্টলমেন্ট গুলা পে করতে পেরেছেন। তার মানে প্রবাসীদের কি পরিমাণ ভূমিকা, কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা দেশের জন্য, এটা বলা অনস্বীকার্য। কিন্তু তারপরেও তাদের এই ন্যায্য অধিকারটুকু এতদিন পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছে এবং দেওয়া হয় নাই। আমি মনে করি এবার একটা সুবর্ণ সুযোগ আসছে। এবার যদি না করা হয় তাহলে সম্ভবত আমাদের জীবদ্দশা এটা আর পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আপনি নিজেও কিন্তু অনেক লড়াই করেছেন, সেই লড়াইয়ের গল্পটা একটু শুনতে চাই। হ্যাঁ, না, আসলে প্রবাসীদের শুধু ভোটাধিকার না, প্রতিটি ন্যায্য দাবিতে আমি সোচ্চার ছিলাম। আমার বিলেতে বসবাস করা 36 বছর হয়ে গেল। আপনি অনুষ্ঠানের শুরুতে বলছেন যে লন্ডনের আইনজীবী, না, আমি বাংলাদেশেরও আইনজীবী, লন্ডনেরও আইনজীবী। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং লন্ডনের সুপ্রিম কোর্টের প্র্যাকটিসিং ব্যারিস্টার। তো আমি গত 36 বছর ধরে এই কমিউনিটিতে বিচরণ করছি। ডজনের উপর ডজন হবে আমি সেমিনার সিম্পোজিয়ামে অ্যাটেন্ড করেছি, ইকুয়াল নাম্বার টক শোতে আমি অ্যাটেন্ড করেছি। এই যে বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছি প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে। আমি গত সেপ্টেম্বরে দেশে আসছি এবং স্টেক হোল্ডার যারা, তাদের সাথে কথা বলেছি, মত বিনিময় করেছি। বাংলাদেশের একাধিক জাতীয় দৈনিকে ইংরেজিতে এবং বাংলায় প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে কলাম লিখেছি। আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে, আমি যতটুকু সম্ভব আমার ক্ষুদ্র আহ, দক্ষতা বা ক্ষুদ্র জ্ঞান যাই বলেন, তার ভিত্তিতে আমি চেষ্টা করেছি, চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করতে থাকবো। কারণ প্রবাসীদের দাবি দাওয়া, আমি নিজে প্রবাসী, আমার প্যারেন্টস প্রবাসী, আমার আত্মীয় স্বজন প্রবাসী, সুতরাং প্রবাসীদের দুঃখ দশা তো আমরা বুঝি। পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে একটা ডেডলক লেগে গেছিল, লক্ষ লক্ষ প্রবাসীরা বঞ্চিত হয়েছিলেন। তারপরে ওইটাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সমাধানে রাখার আহ, সৌভাগ্য হয়েছিল আমার। শুধু এইটা নয়, দ্বৈত নাগরিকত্ব নিয়ে যখন পতিত সরকার একটা খড়গ নামিয়ে দিয়েছিল প্রবাসীদের উপরে, সেইটাও মোকাবেলা করেছি আমরা ঐক্যবদ্ধভাবে, এবং যতটুকু সম্ভব যেখানে টাচ করা দরকার আমি করেছি আমার ব্যক্তিগতভাবে। সুতরাং প্রবাসীদের দাবি দেওয়ার ব্যাপারে আমি অত্যন্ত সংবেদনশীল, এবং প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে আমি অত্যন্ত সোচ্চার। আজকেও বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, এবং প্রায় 1 ঘন্টা তার সাথে অন্তরঙ্গ মিটিং করেছি, মত বিনিময় করেছি। এবং তার পাশাপাশি তার অন্যতম একজন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার, তার সাথেও আমরা আরো 1 ঘন্টা আলাপ করেছি, এবং প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আরো নির্বাচন কমিশনের স্টাফদের সাথে কথা বলেছি। মোট কথা প্রায় 4 ঘন্টা আমি নির্বাচন কমিশনে আজকে ছিলাম, আমি এবং আমাদের ডেলিগেট। এবং ডেলিগেটের আমি নেতৃত্ব দিয়েছি ভোটাধিকার বাস্তবায়ন, প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের নেতৃত্বে ছিলাম আমি, এবং আমরা ডেলিগেট, আমরা দেখা করেছি প্রধান নির্বাচন কমিশনার এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তিদের সাথে। তো অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে, আমাদের কথাগুলো ধৈর্য সহকারে শুনেছেন, আমরা মেমোরেন্ডাম তাকে দিয়েছি এবং স্পেসিফিক সাজেশন দিয়েছি। এবং আমরা বিলেতে শত শত প্রফেশনালস, বিভিন্ন প্রফেশনাল আছে, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ব্যারিস্টার বলেন, সলিসিটার বলেন, অ্যাকাউন্টেন্ট বলেন, বিজনেসম্যান বলেন, শিক্ষক বলেন, ডক্টরেট ডিগ্রিধারী বলেন, মানে রাষ্ট্র পরিচালনা করার মতো ব্যক্তিত্বরা সেখানে আছেন। সুতরাং তাদের সাপোর্ট, তাদের সহযোগিতা, তাদের এক্সপার্টিস কেন কাজে লাগানো হবে না? আমরা সাজেস্ট করেছি যে আমরা লজিস্টিক সাপোর্ট দিতে প্রস্তুত, যত ধরনের সহযোগিতা লাগে প্রস্তুত। তবে আপনাদের আমলে, আপনাদের সময়ে এই ভোটাধিকার বাস্তবায়ন করতেই হবে। কারণ পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে দিলে আমরা 54 বছর দেখেছি, আর কবে হবে, আদৌ হবে কিনা, না না মূলা ঝুলিয়ে রাখা হবে,
দশকের উপর দশক, সেটা হয়তো আরো আমরা দেখতে পাবো। এই জন্য আপনাদের জীবদ্দশা, যেহেতু প্রফেসর ডক্টর ইউনূস সাহেব কমিটমেন্ট দিয়েছেন তার এই টেনিউরে এটা করে যাবেন, নির্বাচন কমিশনও বারবার বলেছেন, সুতরাং আমরা আশাবাদী এবং আমরা তাদেরকে যতটুকু ইন্সপায়ার, মোটিভেট করার এবং সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। এবং প্রধান নির্বাচন কমিশনার মহোদয় অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের কথাগুলো শুনেছেন, অনেক কথার সাথে একমত পোষণ করেছেন। তার যে অনেক চ্যালেঞ্জেস আছে সেগুলো অপঘটে উনি আমাদেরকে বলেছেন, এবং চ্যালেঞ্জ থেকে কিভাবে মোকাবেলা করা যায় তারও পরামর্শ আমরা দিয়েছি। তো আমরা উই ডিড নট লিভ এনি স্টোন আনটার্ন। যতটুকু বলার, যতটুকু সাহস দেওয়ার, যতটুকু মনোবল শক্ত রাখার এবং যতটুকু লজিস্টিক সাপোর্টের দরকার, আমরা সব বিষয়ে আলোচনা করেছি। কোন কোন মেথডে কিভাবে, কোন কোন দেশ কিভাবে কি করছে, সম্পূর্ণ যুক্তি সহকারে এক্সাম্পল দিয়ে আমরা উপস্থাপন করেছি তাদের সামনে। তারা অত্যন্ত রেসপেক্টেবল ওয়েতে শুনেছেন, আনসার করেছেন, এবং আমি আশাবাদী যে এটা একটা যৌক্তিক পরিণতিতে যাবে। এবং আমি আবারও বলছি যে যদি আমাদের এফোর্ট, চাপ, কোঅর্ডিনেটেড অ্যাক্টিভিটিস না হয়, তাহলে দেখবেন যে অনেকটা একবারে লাস্ট মিনিটে এসে ওইটাকে আবার ডিফার করা হয়ে যেতে পারে। এই আশঙ্কা কিন্তু একবারে শেষ করে দেওয়া যায় না। এই জন্য আমাদের চাপ, আইনি চাপ, এরপরে মানবিক চাপ, এরপরে আমাদের অন্যান্য পেশার সব টুলস গুলো আমাদেরকে, প্রবাসীরা যারা আছেন তাদেরকে ইউজ করতে হবে, যাতে করে ইলেকশন কমিশন বাধ্য হয়। কারণ রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রাজনীতি যারা করেন তাদের তো অনেক সময় বিভিন্ন অগ্রাধিকার থাকে, বিভিন্ন জিনিস তাদের সামনে থাকে। তো আমি বলেছি যে আপনাদের তো কোনো পলিটিক্যাল ব্যাগেজ নাই, কোনো রাজনৈতিক দলকে আপনারা খুশি করতে হবেন বা তাদের মন জুগিয়ে চলতে হবে এমন তো না। আপনি 1/10 অফ দ্য পপুলেশনকে ভোটাধিকারের বাইরে রেখে আপনারা কিভাবে কি গণতান্ত্রিক চর্চা করবেন? সুতরাং আপনাদেরকে তাদেরকে ইনক্লুড করতে হবে। জি, অবশ্যই। 1.5 কোটি প্রবাসী, জি, 1.5 কোটি ধন্যবাদ প্রবাসী। ব্যারিস্টার নাজির আহমেদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের সাথে সুদূর বাংলাদেশ থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী কোনো প্রোগ্রামে আবারও আমরা আপনাকে আমাদের সাথে পাবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাকে অশেষ ধন্যবাদ।